আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি পরীক্ষা সামনে রেখে আমরা ১২০ দিনের যে চ্যালেঞ্জটা গ্রহণ করেছি, সেই চ্যালেঞ্জের আজকে ৩ নাম্বার লেকচার। চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের গতিবিদ্যার উপর ফার্স্ট লেকচার, ফিজিক্সের উপর ৩ নাম্বার লেকচার। আমি যদি গতি পড়তে যাই তাহলে সবার আগে আমার দুইটা জিনিস সম্পর্কে একটা ধারণা নিতে হবে। সেটা হচ্ছে স্থিতি জিনিসটা কি এবং গতি জিনিসটা কি। সেটা যদি একেবারে সরল ভাষায় এক্সপ্লেন করি, যে আমরা সাধারণত যা স্থির হিসাবে দেখি সেটাই স্থিতি, আর যেটাকে চলমান অবস্থায় দেখি সেটা হচ্ছে আমাদের গতি। কিন্তু বিষয়টা আসলে এতটা সরল না। এই জিনিসটা খুবই পারফেক্টলি বোঝার জন্য আমাদের একটা প্রসঙ্গ কাঠামোর দরকার হবে। সেই প্রসঙ্গ কাঠামোটা কি? প্রসঙ্গ কাঠামো আমি যে আদৌ স্থির কিনা বা আমি আদৌ গতিশীল কিনা সেটা বিবেচনা করার জন্য আমার কোনো একটা কিছুর সাপেক্ষে বিবেচনা করতে হয়। আমি যদি সহজভাবে তোমাকে চিন্তা করতে বলি, যে তুমি ধরো একটা ভাসমান এয়ারপ্লেনে আছো এবং যার জানালা দিয়ে সকল কিছু দৃশ্যমান, যেখানে তুমি টোটালি সাউন্ড প্রুফ অবস্থায় আছো, যেখানে তুমি সাউন্ড দেখতে পাচ্ছ না। ওই সময় তুমি যদি জানালা দিয়ে পাশে তাকাও বা তুমি যদি ভূপৃষ্ঠের কোনো কিছু দেখো, তাহলে তোমার কাছে মনে হবে সকল কিছুই তোমার কাছ থেকে প্রচণ্ড গতিতে দূরে চলে যাচ্ছে। এই যে জিনিসটা, আসলেও কেউ কিন্তু দূরে যাচ্ছে না, বরং যাচ্ছ কিন্তু তুমি বা আমি। যদি ভূমি থেকে তোমাকে অবজারভেশন করি, তাহলে আমার কাছে কিন্তু মনে হচ্ছে না বিমানটা উড়ে যাচ্ছে, আমি স্থির আছি। এটা আমি কার সাপেক্ষে বিবেচনা করতেছি? এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তুমি যখন তোমার সাপেক্ষে আমাকে দেখতেছো, তখন তুমি তোমাকে নিজেকে স্থির ভাবতেছো, বা যার সাপেক্ষে বিবেচনা করা হয় সে আসলে স্থিরই থাকে, বা নিজের সাপেক্ষে নিজের ব্যাগ সবসময় জিরো হয়। তখন তুমি আমাকে দেখতেছো গতিশীল, বা আমি যখন আমার সাপেক্ষে তোমাকে বিবেচনা করতেছি তখন আমি তোমাকে গতিশীল দেখতেছি। এই যে আমি সাপেক্ষ জিনিসটা নিয়ে আসলাম, সেই বিষয়টাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন এই প্রসঙ্গ কাঠামোটা যে কোনো কিছু হতে পারে। যেমন প্রসঙ্গ কাঠামোটা ধরো সাপোজ তোমার স্কুল হতে পারে, যে তুমি স্কুলের সাপেক্ষে দেখা যাচ্ছে প্রতি সেকেন্ডে তুমি সামনের দিকে চলে যাচ্ছ। তার মানে আমি বলতে পারি যে ইয়েস, স্কুলের সাপেক্ষে তুমি কিন্তু গতিশীল। কিন্তু তোমরা যদি একসাথে দুই বন্ধু সাইকেল নিয়ে একই বেগে সামনের দিকে অগ্রসর হও, তোমরা কি একজনের সাপেক্ষে কি আরেকজন গতিশীল? অবশ্যই না। একজনের সাপেক্ষে কিন্তু আরেকজন স্থির। এই যে বিষয়টা, যে আমি যখন স্কুলের সাপেক্ষে বিবেচনা করতেছি তখন দেখতেছি যে আমি একটা নির্দিষ্ট বেগে বা নির্দিষ্ট গতিতে চলে যাচ্ছি। আবার যখন আমি আমার সেম বেগে চলমান যে বন্ধুটার সাথে আমি গল্প করতে করতে যাচ্ছি, তার সাপেক্ষে কিন্তু আমি স্থির আছি। আমি যখনই ডানে তাকাই আমি কিন্তু আমার বন্ধুটাকে দেখতে পাচ্ছি। রাইট? এই ঘটনাটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আর স্থিতি এবং গতি এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বিবেচনা করতে হবে। যদিও বাস্তবিক অর্থে এই পৃথিবীর কোনো কিছুই আসলে স্থির না। আমি যে বলতেছি আমি স্থির, আদৌ কি আমি এই মুহূর্তে স্থির? না। কারণ পৃথিবী কিন্তু প্রচণ্ড বেগে ঘুরতেছে। যেহেতু পৃথিবী ঘুরতেছে, আমি তো পৃথিবীর পৃষ্ঠে আটকে আছি, রাইট? তাহলে আমিও কিন্তু পৃথিবীর সমান ভেলোসিটি নিয়েই ঘুরতেছি, কিন্তু আমার রুমের সাপেক্ষে আমি দেখতেছি যে আমি স্থির আছি। এই রুমটা হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। কারণ আমি যখন বাঁদিকে তাকাচ্ছি সবসময় আমার ওই ডোরটা দেখতে পাচ্ছি, তাহলে আমি এটা সাপেক্ষে সবসময় না আমাকে নিজেকে স্থির বিবেচনা করতেছি। আশা করি যে তোমরা প্রসঙ্গ কাঠামো যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে ক্লিয়ার হইতে পেরেছ, যে প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি সেটা আমরা ক্লিয়ার হতে পেরেছে। আর এখন থেকে আমরা স্থিতি বা গতি যাই বিবেচনা করি না কেন, সেটা অবশ্যই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বিবেচনা করতে হবে। এখন আমরা কয়েকটা গতি সম্পর্কে আলোচনা করব, এবং এই যত গতি আলোচনা করি না কেন অবশ্যই একটা প্রসঙ্গ কাঠামো থাকবে বা প্রসঙ্গ বিন্দু থাকবে। এখানে আমরা আলোচনা করব হচ্ছে রৈখিক গতি। রৈখিক গতি হচ্ছে কোনো বস্তুর গতি যদি একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর হয়, একেবারে স্ট্রেট লাইন বরাবর হতে হবে, আঁকা বাঁকা যাইতে পারবে না, তাহলে সেই গতিটা হচ্ছে আমাদের রৈখিক গতি। যেমন তুমি যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে
বি বিন্দুর দিকে যাও বা সি বিন্দুর দিকে যাও বা ডি বিন্দুর দিকে যাও, এই যে যে একটা নির্দিষ্ট স্ট্রেট লাইন বরাবর, একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর, একটা নির্দিষ্ট সরল রেখা পথ ধরে তুমি এগিয়ে যাচ্ছ, সেই গতিটাকে আমরা বলবো রৈখিক গতি বা সরল রৈখিক গতি। কিন্তু তুমি যদি আঁকা বাঁকা পথে যাও, এই গতিটাকে কিন্তু আমি সরল রৈখিক গতি বা রৈখিক গতি বলতে পারি না, কারণ আমার পথটাই তো রৈখিক না। এখন আসি যে তাহলে ঘূর্ণন গতি জিনিসটা কি। ঘূর্ণন গতি হচ্ছে এই যে তুমি যদি এই মুহূর্তে উপরের দিকে তাকাও, তোমার মাথার উপরে যে জিনিসটা ঘুরতেছে ফ্যান, দেখো এই ফ্যানের পাখাগুলো একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, রাইট? এই যে এই অক্ষটাকে তুমি যদি একটা বিন্দু হিসাবে বিবেচনা করো বা এটাই যদি তোমার প্রসঙ্গ কাঠামো হয়, একে কেন্দ্র করে কিন্তু ঘুরতেছে এবং সব সময় একটা সমান দূরত্ব বজায় রেখে ঘুরতেছে, তখন এই যে যে নির্দিষ্ট বিন্দু বা নির্দিষ্ট একটা প্রসঙ্গকে কেন্দ্র করে বা প্রসঙ্গ কাঠামোকে কেন্দ্র করে ঘুরতেছে, তখন সেই গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতি হইতে হলে সে বৃত্তাকার পথে ঘুরবে এবং অবশ্যই একটা স্পেসিফিক বিন্দুকে, স্পেসিফিক কাঠামোকে কেন্দ্র করে তার ঘুরতে হবে। তাহলে এটা আমরা বুঝলাম যে ঘূর্ণন জিনিসটা কি। এই ঘূর্ণন গতির আরেকটা নাম আছে কিন্তু, বৃত্তাকার গতি। আমরা যদি তারপরে যাই, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি কী জিনিস। এই পর্যায়বৃত্ত গতি যদি হতে হয় কোনো গতিকে, তাহলে তার দুইটা কন্ডিশন মানতে হবে। এক, সেটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক বিন্দুকে সে বারবার একই দিক থেকে অতিক্রম করবে, এটা মাথায় রাখতে হবে, বারবার একই দিক থেকে অতিক্রম করবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর। আমি একটা উদাহরণ দিই, তুমি যদি তোমার দেওয়াল ঘড়ির দিকে তাকাও, তাহলে দেখবা এই যে তোমার দেওয়াল ঘড়ির যে সেকেন্ডের কাঁটা, সেই সেকেন্ডের কাঁটাটা প্রতি 60 সেকেন্ড পর পর 12টার গড়কে বাম দিক থেকে ডান দিকে অতিক্রম করতেছে। তাহলে দেখো এই যে একটা স্পেসিফিক বিন্দু 12টার যে গড়, এই 12টার গড়কে সে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে এবং একই দিক থেকে অতিক্রম করতেছে। এই দুইটা কন্ডিশন, সেটা যে আকৃতির গতি হোক না কেন, সে সরল রৈখিক হোক, সে ত্রিভুজ আকৃতির গতি হোক, সে বৃত্তাকার গতি হোক, এই দুইটা কন্ডিশন সে যদি মানে, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করতেছে, তখন সেই ধরনের গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। এখন তোমার যে মাথার উপরে ফ্যানটা যখন ফুল স্পিডে ঘুরতেছে, তখন কিন্তু পাখাটা প্রতি একটা নির্দিষ্ট সময়ে একবার কিন্তু ঘুরে ফেলতেছে এবং একই দিক থেকে ঘুরতেছে। ওই মুহূর্তে কিন্তু আমি বলতে পারি পাখার গতিটা একটা পর্যায়বৃত্ত গতি। কিন্তু যখন তুমি মাত্র সুইচ অন করলে, সে যে স্পিড ধীরে ধীরে বাড়াচ্ছে, ওই সময় কিন্তু প্রতি একবার ঘুরতে সে নির্দিষ্ট পরিমাণ সময় নিচ্ছে না। ওই সময় আমি যে গতিটা বলবো সেটা হচ্ছে ঘূর্ণন গতি। এই জন্য বলা হচ্ছে ঘূর্ণন গতি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, যখন ওই কন্ডিশনটা মেনটেন করে চলবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। চলন গতি, এই চলন গতি যদি হয়, সেটা হচ্ছে তুমি এই যে আমি যখন হেঁটে যাচ্ছি, আমি যদি সোজা পথে হেঁটে যাই, আমার বডির প্রত্যেকটা কণা, সেটা যদি বিবেচনা করো, আমার এই সামনের চোখ, তারপরে চোয়াল, তারপরে কান, এই প্রত্যেকটা কণা কিন্তু একই দিকে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। আমার চোখটা যতটুকু সামনে যাচ্ছে, আমার চোখ থেকে যে আমার কান একটু পিছনে, সেও কিন্তু ঠিক ততটুকুই সামনে যাচ্ছে। আমি যখন এক স্টেপ যাচ্ছি, আমার সব কিছুই কিন্তু আমার বডিতে, তুমি যদি প্রত্যেকটা পার্টিকেল বিন্দু বিন্দু আকারে বিবেচনা করো, তাহলে আমার প্রত্যেকটা পার্টিকেল কিন্তু একই দূরত্ব একই দিকে অতিক্রম করছে। এই ধরনের গতিকে বলা হচ্ছে চলন গতি। তাহলে চলন গতির সংজ্ঞা হিসেবে যদি দেখি, কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, সেই ধরনের গতিকে আমরা বলবো কি, সেই ধরনের গতিকে বলবো চলন গতি। তাহলে আমরা এই চলন গতি জিনিসটা বুঝতে পারলাম। এখন আসি যে আসলেও আমাদের এইখানে স্কেলার রাশি, এই গতি অধ্যায়ে আমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশি খুব ভালোভাবে বুঝতে হবে। স্কেলার রাশি আর ভেক্টর রাশি বোঝার আগে, স্কেলার রাশি আর ভেক্টর রাশি কিন্তু বেসিক্যালি রাশির দুইটা পার্ট। এখন আমরা কিন্তু ফার্স্ট অধ্যায়ে পড়ে আসছি যে রাশিকে আসলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। তাহলে এখানে স্কেলার ভেক্টর আসলে কেমন?
স্কেলার আর ভেক্টর রাশির মান এবং দিকের বিবেচনায় যদি আমি রাশিকে ভাগ করতে চাই, তখন রাশিকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো রাশি জিনিসটা কি? পরিমাপ করা যায়, মাপা যায় এমন সকল কিছুই হচ্ছে রাশি। যেই জিনিস মাপা যায় না সেটা কখনো রাশি হতে পারে না। তুমি তোমার আব্বুকে কি পরিমাণ ভালোবাসে, তুমি কি আমাকে এক্সপ্লেন করতে পারবা? মেপে কোনো কিছু দিয়ে বোঝাতে পারবা? আমি হয়তো কিছুটা ফিল করতে পারবো, কিন্তু তুমি আমার পারফেক্টলি পরিমাপ করে বলে দিতে পারবা না তুমি তোমার আব্বুকে কী পরিমাণ ভালোবাসো। আমি আমার আব্বাকে কী পরিমাণ ভালোবাসি এটা কিন্তু আমি তোমাকে হয়তো কিছুটা ফিল করাতে পারবো, কিন্তু পরিমাপ করে বলে দেওয়া সম্ভব না। তাহলে এটা কখনো রাশি হতে পারে না। কিন্তু যেটা পরিমাপ করা যায়, 1 কেজি আলু, 3 কেজি চাল, 2 কেজি ডাল, এই যে পরিমাপ করা যায়, এই জিনিসগুলো হচ্ছে রাশি। এখন আমি যদি যারা পরিমাপ করা যায় এদেরকে যদি শুধু মান দিয়েই পরিমাপ করা যায় এমন হয়, তাহলে সেই রাশিটা হবে স্কেলার রাশি। আর যদি মানের সাথে সাথে দিকের প্রয়োজন হয়, এই ধরনের রাশিগুলো হবে ভেক্টর রাশি। খুবই ইম্পর্ট্যান্ট, আমরা একটা ভেক্টর রাশির জগতে চলে যাচ্ছি, যেখানে আমি কোনো কিছু পরিমাপ করে তাকে বুঝাইতে হইলে, মানে তাকে যেমন মানটাও বলতে হবে, তাকে একই সাথে বলতে হবে, দিকটাও বলতে হবে। যেমন আমি যদি চিন্তা করি, হয়তো তোমার বাসা থেকে তোমার স্কুলটা 1 কিলোমিটার দূরে, কিন্তু আদৌ কি 1 কিলোমিটার দূরে? না। তোমার বাসা থেকে তুমি যে কোনো দিকে 1 কিলোমিটার দূরে গেলে কি তুমি তোমার স্কুলটার সন্ধান পাবে? অবশ্যই না। তোমার বাসা থেকে একটা স্পেসিফিক দিকে যাওয়া লাগবে তুমি যদি স্কুলে যেতে চাও। সেটা হতে পারে তোমার বাসা থেকে উত্তর দিকে 1 কিলোমিটার গেলে তুমি স্কুলে ঢুকতে পারো। তোমার কোনো এক বন্ধু যে হচ্ছে স্কুলের দক্ষিণে থাকে বা উত্তরে থাকে, তার বাসা থেকে তার নিশ্চয়ই দক্ষিণে যেতে হবে। তাহলে এই যে 1 কিলোমিটার যেতে হবে এবং একই সাথে একটা স্পেসিফিক দিকে যেতে হবে, সেটা হোক উত্তর দিকে বা হোক দক্ষিণ দিকে, এটাই হচ্ছে ভেক্টর রাশি। কারণ এই পরিমাপটা বোঝাইতে গিয়ে শুধু আমি মান বলি নাই, একই সাথে দিক বলছি, তখন এই ধরনের রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি। আর শুধু মান দিয়ে যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে সেটা হবে কি? স্কেলার রাশি, যেটা আমার দিকের দরকার হয় নাই। আমি দোকানে গিয়া বলি যে ভাই আমাকে 5 কেজি চাল দেন, ভাই আমাকে 2 কেজি আম দেন, এটা কি আমি বলি কখনো যে আমাকে 2 কেজি আম দেন, সেই পশ্চিম দিকে 2 কেজি আম দেন? এটা কিন্তু কখনো বলি না। শুধু মানটা বলি, আমি বলি এই মান দিয়ে পরিমাপ করে দেন ভাই, আমার দিকের দরকার নেই। তখন এই ধরনের রাশি হচ্ছে স্কেলার রাশি। আশা করি আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি জিনিসটা কি কিছুটা হলেও অনুধাবন করতে পারলাম। তারপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে স্কেলার রাশি। আমি বলে ফেলছি স্কেলার রাশি কিছু উদাহরণ হচ্ছে দূরত্ব, দ্রুতি, সময়, শক্তি। এগুলো সময় সময় আমরা বুঝবো, কারণ এখন যদি আমি বলি যে ভাই শক্তি হচ্ছে স্কেলার রাশি, এটা তোমার অনেকটা মুখস্থের মতো। কিন্তু আমি যখন কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়ে তোমাকে শক্তি জিনিসটা ফিল করাবো, তখন তুমি নিজে বলবা ভাই এটা তো শুধু মান, এখানে আর দিকের দরকার নেই। তখন এটা নিশ্চয়ই তখন বলতে হবে এটা হচ্ছে স্কেলার রাশি। বাট স্কেলার রাশির বেসিকটা কি? আমি যেই রাশিটাকে পরিমাপ করবো শুধু মান দিয়ে, আমার দিকের দরকার নাই, সেটা হচ্ছে স্কেলার রাশি। এইখানে একটা জিনিস তুমি খুব ভালো করে বোঝা উচিত, মানে ফিল করতে পারবা যে সময় কোনো দিন কখনো বলো নাই যে উত্তর দিকে 12টা বাজে, দক্ষিণ দিকে 1টা বাজে, এটা কিন্তু বলো নাই। 12টা মানে জাস্ট 12টা বাজে, সেটা এম পিএম হতে পারে, রাত দুপুর এটা হতে পারে। 3টা মানে জাস্ট 3টায় বাজে, কোনো দিকের দরকার হয় না। তাহলে এটা একটা স্কেলার রাশি, কারণ এটা শুধু মান দিয়েই আমাদের প্রকাশ করা যায়। এখানে আমি কিছু উদাহরণ হিসেবে দিয়ে রেখেছি, এই উদাহরণ শুধু তুমি চোখ বুলিয়ে নিতে পারো, এটা টাইম টু টাইম তোমার কাছে ক্লিয়ার হবে, কারণ এগুলোর সংজ্ঞা আসবে, এগুলোর কনসেপ্ট আসবে, তখন এগুলো আমাদের ক্লিয়ার হবে। তারপরে দেখো, আমরা কিন্তু ভেক্টর রাশি নিয়েও কথা বলে ফেলছি, যেখানে মান লাগবে, মানের সাথে দিক লাগবে। আমি যেখানে এই স্কেলার রাশি নিয়ে কথা বলেছি, এখানে দেখো দূরত্ব হচ্ছে একটা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, এটা হচ্ছে স্কেলার রাশি। দূরত্ব জিনিসটাকে, এটা যদি আমরা বুঝতে চাই, দূরত্ব জিনিসটা হচ্ছে মোট অতিক্রান্ত পথ। অর্থাৎ ধরো তুমি তোমার এই এ বিন্দু থেকে বের হয়েছ, এই বিন্দুটা হচ্ছে ধরো তোমার সাপোজ সুইট হোম, যেই বাসা থেকে তুমি বের হয়েছ, বাসা থেকে এইখানে বি বিন্দুতে তোমার এক বন্ধুর বাসা ছিল, তার কাছে গিয়েছো, তার কাছে গিয়ে হয়তো তোমার ইচ্ছা হচ্ছে যে আজকে রাতে আর কী বলে বিকালে ক্রিকেট খেলবে। তো তোমার এই এই বন্ধুর বাসায় হচ্ছে ক্রিকেট ব্যাট আছে, তুমি এইখান থেকে মোটামুটি 30 মিটার দূরে তোমার বন্ধুর বাসা থেকে ব্যাটটা কালেক্ট করেছ। তারপরে এইখানে ধরো সাপোজ
এইখানে সি একটা বন্ধুর বাসা, এই বন্ধুর বাসায় ব্যাট আছে, বল নাই। সি বন্ধুর বাসায় আবার হচ্ছে তোমার বল আছে। এই বি বন্ধুর বাসা থেকে সি বন্ধুর বাসা আবার হচ্ছে ধরো 20 মিটার দূরত্ব। এই যে তুমি যে হাঁটলা, তুমি কি এ থেকে বিতে গেলা, যখন বি বন্ধুর বাসায় গেলা 30 মিটার পথ অতিক্রম করেছো। তুমি যখন বি থেকে সিতে গেলা 20 মিটার পথ অতিক্রম করেছো। এই যে পথটুকু অতিক্রম করছো, এটা কিন্তু দূরত্ব। দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ। তুমি টোটাল কি পরিমাণ গেলা, সেটা কোন দিকে গেলা ডাজন্ট ম্যাটার, তুমি আসলে কি পরিমাণ হাঁটছো, এটা হচ্ছে দূরত্ব, মোট অতিক্রান্ত পথ। এখানে আমি দিক বলি নাই, ভাই তুমি মোট কি পরিমাণ হাঁটলা, সকালে যে তুমি দৌড়াইলা, কি পরিমাণ দৌড়াইলা, আমি কিন্তু বলি নাই তুমি আসলে কোন দিক থেকে কোন দিকে দৌড়াইছো, তুমি যে পূর্ব থেকে পশ্চিম দিকে দৌড়াইলা, পূর্ব থেকে পশ্চিম দিকে কয় মিটার দৌড়াইলে, এটা বলি নাই। আমি বললাম যে তুমি কয় কিলোমিটার দৌড়ালে, এই পরিমাণটুকু আমাকে বল, এটা হচ্ছে আমার দূরত্ব। এখন এই দূরত্ব যেহেতু বললাম, এর সাথে আমাদের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে স্মরণ। স্মরণ জিনিসটা হচ্ছে দূরত্ব না, স্মরণ হচ্ছে নির্দিষ্ট দিকে দূরত্ব। তখন কিন্তু আমার একটা দিক লাগবে। যেমন ওই যে আমি যেটা বললাম যে তোমার বাসা থেকে তোমার স্কুল 1 কিলোমিটার দূরে, এটা কিন্তু আসলেও আমার বলতে হবে তোমার বাসা থেকে দক্ষিণ দিকে তোমার স্কুল 1 কিলোমিটার দূরে, তাহলে দূরত্বটা 1 কিলোমিটার, কিন্তু সেটা নির্দিষ্ট দিকে। তুমি যদি তোমার বাসা স্কুলে যেতে চাও, এই যে দূরত্বের সাথে যখন দিক লাগাচ্ছে, তখন সেটা স্মরণ। আর স্মরণটা পাওয়া যায় হচ্ছে বেসিক্যালি, এই যে তুমি যাত্রা শুরু করলা এ বিন্দু থেকে, বিতে গিয়ে আবার যে সিতে পৌঁছাইলা, এখন তোমার আদি অবস্থান ছিল, তোমার যাত্রা বিন্দুটা ছিল এ বিন্দু থেকে, আর এই মুহূর্তে তোমার শেষ এটা হচ্ছে সি বিন্দুতে। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে যেই সরল রৈখিক দূরত্ব, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, দিক বলে ফেলছি, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে যেই সরল রৈখিক দূরত্ব, মান বললাম, যেই সরল রৈখিক দূরত্ব, সেটাই হচ্ছে স্মরণ। তাহলে আমরা এই দূরত্ব এবং স্মরণের বেসিক পার্থক্যটুকু বুঝছি। দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ, স্মরণ হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে যাওয়া লাগবে, এবং আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে যে সরল রেখা বরাবর যেই দূরত্বটা, সেটা হচ্ছে মান। তাহলে এটা হচ্ছে আমাদের স্মরণ। আমরা ভেক্টর রাশি বুঝলাম, এই উদাহরণে স্মরণ নিয়ে আমরা কথা, মানে স্মরণ নিয়ে অলরেডি কথা কিন্তু বলে ফেলছি। স্মরণ কেন ভেক্টর রাশি, কারণ আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, দিক বললাম, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে সরল রৈখিক দূরত্ব, মান বললাম, এটা হচ্ছে আমাদের স্মরণ। তাহলে আমরা দূরত্ব জিনিসটা বুঝছি। এখন কথা হচ্ছে দূরত্বের মাত্রাটা কি। আরে ভাই, মোট অতিক্রান্ত পথ যদি হয় দূরত্ব, তাহলে পথ দূরত্ব, যেটাকে আমরা সরাসরি মৌলিক রাশি হিসেবে জানি, দৈর্ঘ্যকে যেটা মৌলিক রাশি হিসেবে জানি, দৈর্ঘ্যের মাত্রা আর একক, দূরত্বের মাত্রা আর একক, কারণ এগুলো সব পথ, একটা নির্দিষ্ট পরিমাণ পথ, তাই না, নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স। তাহলে এই দূরত্বের মাত্রা হবে দৈর্ঘ্যের মাত্রা সমান। দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যটাকে কোন এককে পরিমাপ করি, দৈর্ঘ্যটাকে আমরা মিটার এককে পরিমাপ করি, রাইট। তাহলে এটার একক হচ্ছে কি মিটার। কোনো মাত্রা এবং একক অসম্ভব মুখস্থ করা যাবে না। মাত্রা একক যদি মুখস্থ করতেই হয়, আমরা 7টা যে মৌলিক রাশি আছে, সেই 7টা মৌলিক রাশির মাত্রার এককে মুখস্থ করব। আর কোনোদিন কখনো কোনোভাবেই, সেটা হোক এসএসসি হোক এইচএসসি, কখনো মুখস্থ করবো না। প্রয়োজন আমরা সমীকরণ থেকে বের করে নিব। আমরা দেখব এটা মুখস্থ করার ভয়াবহ পরিণতি আমরা ডে বাই ডে হয়তো এটা আবিষ্কার করতে পারবো। চলো আমরা তারপরে যাই। তাহলে স্মরণ জিনিসটা দেখছি, স্মরণের মাত্রা আর দূরত্বের মাত্রা সেম, কারণ স্মরণও কিন্তু দূরত্ব, পাশাপাশি একটা নির্দিষ্ট দিকে যাওয়া লাগে, দূরত্বটা একটা নির্দিষ্ট দিকে। দিকের তো কোনো মাত্রা হয় না, যেতে দিকের কোনো মাত্রা হয় না, তাহলে শুধু দূরত্বের মাত্রাটুকুই আমি নিব, শুধু দূরত্বের এককটাই আমি নিব। দ্যাটস হয় দূরত্বের মাত্রা আর স্মরণের মাত্রা কি হচ্ছে, সেম হচ্ছে। আমি যদি তারপরে যাই যে দ্রুতি জিনিসটা কি, দ্রুতি। আচ্ছা, আমি যদি এই দ্রুতির সংজ্ঞাটাই যাই, তার আগে আমি তোমাকে একটা জিনিস বলে ফেলি, যেই জিনিসটা আমি এই শুরু করলাম এবং শেষ পর্যন্ত যে কোনো সংজ্ঞা একই রকমভাবে দিব, একইভাবে দিব। তুমি এখন বিশ্বাস করো আর না করো, তুমি দেখবা আজকে যেভাবে সংজ্ঞা দিচ্ছি, কোনো একটা ইকুয়েশন থেকে মুখস্থ না করে শেষ দিন পর্যন্ত
আমরা বইয়ের যে কোনো সংখ্যা ওই একই রকমভাবে দেব। এই দ্রুতির আমি তোমাকে একটু খেয়াল করতে বলতেছি, দ্রুতির যে ইকুয়েশন মানে মাঝখানে সমান চিহ্ন থাকবে, দুই পাশে দুটা রাশি থাকবে, সহজ কথা। এই দ্রুতির ইকুয়েশনে আমরা কি পাচ্ছি? দ্রুতির ইকুয়েশনে পাচ্ছি সময় ডিভাইডেড, এইখানে দ্রুতির ইকুয়েশনটা ভুল লেখা আছে। হ্যাঁ, দ্রুতির ইকুয়েশনটা ভুল লেখা আছে। দ্রুতি হবে দূরত্ব বাই সময়। দ্রুতি হবে দূরত্বকে সময় দ্বারা ভাগ করব। দূরত্বকে মাত্রা একক ঠিক আছে, এখানে দূরত্বটা উপরে হবে, সময়টা নিচে হবে। আচ্ছা, এখন এই যে দ্রুতি, আমি এই ইকুয়েশন থেকে তার সংজ্ঞা দেব। কিভাবে সেটা? আমরা সবসময় যে কোনো ইকুয়েশনের উপরে যেটা থাকবে, ডান পাশে উপরে যেটা থাকবে, আমরা সেই মানটা পরিমাপ করি সব সময়। আসলে দ্রুতি পরিমাপ করতে গিয়ে দূরত্ব মাপি, আর কিচ্ছু মাপি না, কিন্তু একটা কিছু সাপেক্ষে মাপি। নিচে যা থাকে তার সাপেক্ষে পরিমাপ করি সব সময়। যাকে দ্বারা ভাগ করা হয়, ভাগ করা মানেই তুলনা করা, কারোর সাথে তুলনা করা সব সময়। তুমি যে 10কে 5 দ্বারা ভাগ করছো, এর অর্থ কি জানো? তুমি 10কে 5-এর সাথে তুলনা করছো, তা নাহলে এটা রেজাল্ট 2 বলো কে? 5-এর সাথে তুলনা করলেই 10 হয় 5-এর দ্বিগুণ। এটা তুলনা করা, ভাগ করা মানে তুলনা করা। তাহলে এই যে দ্রুতি মাপতে গিয়ে কিছুই মাপবো না দুনিয়ার, মাপবো দূরত্ব। কিন্তু কার সাপেক্ষে, কার সাথে তুলনা করে দূরত্বটা মাপবো? সময়ের সাপেক্ষে, নিচে যেটা থাকবে সেটার সাপেক্ষে। যে কোনো ইকুয়েশনের নিচে যেটা থাকে আমি সেটার সাপেক্ষে মাপবো। এখন কথা হচ্ছে কি পরিমাণ সময়ের সাপেক্ষে মাপবো, এটা হচ্ছে কথা। নিচে যা থাকে তার 1 ইউনিটের সাপেক্ষে মাপবো। 1 ইউনিট, সময়ের 1 ইউনিট 1 সেকেন্ড। তাহলে আমি নিচে এই যে সময়ের 1 ইউনিট 1 সেকেন্ড, এখন সহজে বলে ফেলতে পারি 1 সেকেন্ডের দূরত্বের মান ইকুয়াল দ্রুতি, এটাই সংজ্ঞা। তুমি যদি নাও বুঝো, তুমি যদি বলো 1 সেকেন্ডের দূরত্বের মান দ্রুতির সমান, এটাই সংজ্ঞা। আসলেও তাই। 1 সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার দ্রুতি। 1 সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার দ্রুতি। তাহলে আমরা দ্রুতি জিনিসটা বুঝলাম। এখন কথা হচ্ছে এই যে দ্রুতি, দূরত্ব বাই সময়, তাহলে এখন আমি যদি মাত্রা নির্ণয় করি, মাত্রা আমি কেন মুখস্থ করব? আমার মাত্রা মুখস্থ করা দরকার, আমি তো ওই 7টা মুখস্থ করছি মৌলিক রাশি। পৃথিবীর সকল রাশি তো ওই 7টার উপর ডিপেন্ড করে। এমন কোনো রাশি নাই তো পৃথিবীতে যারা ওই বাংলায় 7টা পাওয়া যায় না। তাহলে আমি 7টার উপর থাকবো সবসময়। তাহলে দ্রুতি, এই যে দূরত্বের মাত্রা, দূরত্ব আর দৈর্ঘ্য তো একই জিনিস। দূরত্বের মাত্রা কত? দূরত্বের মাত্রা L, সময়ের মাত্রা কত T। দ্যাটস ওয়াই আমি বলতেছি L/T ইনভার্স 1। আর একক যদি বলি তাহলে একক কি? তাহলে আমি ওই একই রকম সমীকরণ থেকে লিখবো। দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। দ্যাটস ওয়াই আমি বলতেছি মিটার পার সেকেন্ড। তাহলে আমি কখনোই কোনোভাবে কোনোদিন তোমাকে এই জিনিসটা বলবো না যে তুমি এটা মুখস্থ, সর্বনাশ হয়ে যাবে মুখস্থ করলে। ভুল হওয়ার সম্ভাবনা 95%। তুমি যত মুখস্থই থাকুক না কেন, কারণ ওটা পরীক্ষার ফল থাকবে। আমরা যদি তার পরে আসি তাহলে আমরা একটু কি দেখতে পারি সেটা আমরা একটু দেখি। তাহলে এই দ্রুতি দেখলাম, গড় দ্রুতি কি জিনিস? আসলে এটা গড়ে কি পরিমাণ গেছে, সহজ কথা, অ্যাভারেজ জিনিস, আর কিচ্ছু না। অ্যাভারেজ জিনিসটা হিসাবই করা হয় একটা বড় স্কেলে। যেমন তোমার বাসা থেকে আমার বাসার দূরত্ব হচ্ছে ধরো 100 মিটার। ধরো তুমি আমার বাসা থেকে 100 মিটার দূরে থাকো, তুমি আমার বাসার উদ্দেশ্যে বের হয়েছো। বের হয়ে তুমি যখন বের হয়েছো, তুমি স্টপওয়াচ চালু করে দিছো, খুবই স্মার্টলি আসতেছিলা, একটু স্পিডেই আসতেছিলা। আসার পথে হঠাৎ করে তোমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, একটু হাই হেলো করতে হইলো, কোলাকুলি করতে হলো। ওই সময় কিন্তু তুমি হাঁটো নাই, তুমি স্থির ছিলা। ওকে ফাইন, ওই বন্ধুকে স্কিপ করছো, আবার একটু ফাস্ট হাঁটতেছো, মানে এখন একটু দৌড়ানোর রাতে হাঁটছো, কারণ তোমাকে আমি কল দিয়েছিলাম যে দ্রুত আসো আমার বাসায়, একটু কাজ আছে। আরেক বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হলো, সে চা খাচ্ছে, সে রিকোয়েস্ট করলো যে তুই মানে একটু হলেও চা খেয়ে যা। ওইখানে তুমি আরও 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বসেছিলা, ওইখানেও কিন্তু তুমি স্থির ছিলা। শেষে একবারে লাস্টে চরম লেভেলের দৌড় দিয়ে হচ্ছে আমার বাসায় আসছো। আইসা একবার তুমি হাঁপাচ্ছ, আইসা তুমি স্টপওয়াচে দেখলা তোমার 100 সেকেন্ড লাগছে। আসলে এত সেকেন্ড লাগার কথা ছিল না, আরও কম সময় তুমি আসা পড়া উচিত ছিল। আমি তোমাকে বলছিলাম কিন্তু তুমি তাড়াতাড়ি আসো। এখন আমি যদি হিসাব করি যে তুমি যে তোমার বাসা থেকে আমার বাসায় আসলা কল দেওয়ার পরে, তোমার বাসা থেকে আমার বাসার দূরত্ব তো 100 মিটার, তুমি 100 সেকেন্ড লাগিয়ে দিয়েছো, তাহলে প্রতি সেকেন্ডে কয় মিটার আসছো? প্রতি সেকেন্ডে 1 মিটার করে আসছো। এই প্রতি সেকেন্ডে গড়ে 1 মিটার করে আসছো। আসলে কিন্তু প্রতি সেকেন্ডে তুমি 1 মিটার সবসময় যাও নাই। যখন বাসা থেকে মাত্র বের হয়েছিলাম মোটামুটি হয়তো 1 সেকেন্ডে 2 মিটার গেছো।
3 মিটার গেছো, মাঝখানে তুমি 2 বন্ধুর সাথে কিন্তু দেখা করছো, যখন 10, 20, 30 সেকেন্ড তুমি যাওই নাই, বসেছিলা, স্থির ছিলা, তারপরে দৌড়ায় হয়তো কোনো মানে সর্বশেষ যখন দৌড় শুরু করছো তখন হচ্ছে তুমি 1 সেকেন্ডে হয়তো 5 মিটারও গেছো। এই যে এটা হচ্ছে গড়, তাহলে আমি গড়ে কিন্তু প্রতি সেকেন্ডে 1 মিটার গেছি। তো এটা আমি বের করলাম কেমনে? ওইটা আমি দেখছি যে টোটাল তুমি কি পরিমাণ পথ আসছো, 100 মিটার, তারপরে হিসাব করছি তুমি টোটাল কয় সেকেন্ড সময় নিয়েছো, 100 সেকেন্ড, তাহলে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলাম। এটা হচ্ছে আমার গড়ে তুমি কি পরিমাণ তোমার দ্রুতি ছিল সেটা আমি বের করলাম। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি, যদিও দ্রুতি আর গড় দ্রুতির মাত্রা একদম তো সেম থাকার কথা, কারণ মোটের তার কোনো মাত্রা নাই, তাই না? আচ্ছা, তাহলে এটা নিয়ে আসলেও আর ইনশাল্লাহ কথা বলতে হবে না। তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক হচ্ছে একেবারে ইনস্ট্যান্টলি এই মুহূর্তে কী অবস্থা সেটা যদি আমি জানতে চাই। আমার তোমার একজন প্রিয় বলার ধরো বল করতেছে, তুমি স্পেসিফিক টাইমে জানতে চাও এই মুহূর্তে তার বলটা যখন একবারে মিড পিচে ছিল ওই সময় বলের দ্রুতি কী ছিল, তাহলে তো তোমার তাৎক্ষণিক অবস্থায় জানতে চাচ্ছ। ওই সময় তুমি যদি জানতে চাও, এখন তো অ্যাভারেজ নিলে হবে না, হবে? এখন অ্যাভারেজ নিলে হবে না, তুমি জানতে চাচ্ছ একেবারে মিড পজিশনে যখন ছিল ওই সময় বলের দ্রুতিটা কত, তাহলে তুমি একেবারে ওই স্পেসিফিক টাইমে ওই একটু সময়ের খুব কম সময়ের মধ্যে সে কী পরিমাণ দূরত্ব অতিক্রম করলো এই জিনিসটুকু তোমার জানতে হবে তাৎক্ষণিক দ্রুতি যদি জানতে চাও। এবং সময়ের ব্যবধান অলমোস্ট জিরোর কাছাকাছি হইতে হবে, মানে এই দেখলাম তারপরে মানে যখন দেখলাম তার 0.00001 সেকেন্ডের মধ্যে সে আবার কতটুকু গেল, এইভাবে যখন আমি হিসাবটা করব, মানে খুবই কম সময়ের ব্যবধানের মধ্যে হিসাব আমি স্পেসিফিক্যালি বলে দিতে পারবো, একেবারে বল যখন মিড পিচে ছিল তখন তার দ্রুতি এরকম ছিল, ওইটার নাম হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাহলে তাৎক্ষণিক দ্রুতির ক্ষেত্রে সময়ের ব্যবধান খুবই কম হতে হয়। কি পরিমাণ কম? আমি যদি, তুমি ছোটো মানুষ, তোমাকে যদি চিন্তা করতে বলো তুমি চিন্তাও করতে পারবা না। টেন্স টু জিরো, যেটা ইন্টারভিউ উঠলে হয়তো কিছুটা ফিল করতে পারবা যে টেন্স টু জিরো বলতে একটা ট্রাম আছে, শূন্যের অনেক 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 কাছাকাছি। তাহলে আমরা এই যে অতি অল্প সময় ব্যবধানে কী পরিমাণ দূরত্ব অতিক্রম করবো এবং সেই সময়টা হতে হবে অতি অল্প, এই অতি অল্প সময় দ্বারা ভাগ করবো, সেটা হচ্ছে আমার তাৎক্ষণিক দ্রুতি। তাহলে আমরা তাৎক্ষণিক দ্রুতি দেখলাম, এখন চলে আসো ব্যাগ জিনিসটা কি। ওই দ্রুতি ছিল আচ্ছা দ্রুতির ইন্টারেস্টিং, দ্রুতির এটা কী ছিল, ইকুয়েশনটা কী ছিল, দূরত্ব বা সময়। এখন একটু দেখো ব্যাগের ইকুয়েশনটা যদি আমি বলি তোমাকে, যে ব্যাগ হচ্ছে সরণ বাই সময়, এটা হচ্ছে ব্যাগের ইকুয়েশন। ব্যাগ হচ্ছে সরণ বাই সময়। তাহলে ব্যাগ নির্ণয় করতে গেলে মাপবোটা কি? মাপবোটা হচ্ছে ডান পাশের উপরে যেটা থাকবে সেটা মাপবো, সরণ মাপবো। কার সাপেক্ষে মাপবো? আরে যাকে দ্বারা ভাগ করতেছি তার সাপেক্ষেই তো আমি বিবেচনাটা করব। কি পরিমাণের সাপেক্ষে? 1 ইউনিটের সাপেক্ষে। সময়ের 1 ইউনিট কত? 1 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে সরণের মান ব্যাগের সমান। 1 সেকেন্ডে সরণের মানকে ব্যাগ বলে, 1 সেকেন্ডে সরণের মানকে হচ্ছে ব্যাগ বলে, ব্যাগ। তাহলে এখন এখানে কথা হচ্ছে, একটা ছিল দূরত্ব 1 সেকেন্ডে কী পরিমাণ যা, আর 1 সেকেন্ডে কী পরিমাণ সরণ হয়েছে। সরণ কিন্তু দিক আছে, সরণের একটা স্পেসিফিক দিক আছে, সেই দিকটা আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। তুমি যদি এইরকম পথে যাও, এ থেকে বিতে গেছো আবার বি থেকে সিতে গেছো, তাহলে সরণ হচ্ছে এ থেকে এই সি, এই দূরত্বটুকু হচ্ছে সরণ। এটা কিন্তু সরণ না, এ বি এবং বি সি এটা ছিল তোমার দূরত্ব। তাহলে এই সরণ ব্যাগ যেহেতু সরণ বাই সময়, যেখানে সরণ হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি, সময় হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আলটিমেটলি দিন শেষে ভেক্টর রাশি পাবো। সব সময় ভেক্টরকে স্কেলার দ্বারা ভাগ করলে আমি আলটিমেটলি দিন শেষে ভেক্টর রাশি পাবো। তাহলে এই ব্যাগ এর মাত্রা যদি দেখি, সরণের মাত্রা আর দূরত্বের মাত্রা একই, তাহলে সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি, অর্থাৎ LT ইনভার্স 1। সহজ কথা, ওই আমার দ্রুতির মাত্রা আর হচ্ছে ব্যাগের মাত্রা সেম, তাহলে দ্রুতির একক এবং ব্যাগের এককে সেম হবে, যে কারণে সেম হবে সেটা আমরা বুঝলাম। কিন্তু সেটা যদি সরল রৈখিক পথে হয়, একবারে সোজা পথে যাচ্ছে, তাহলে ভাই দ্রুতির মান আর সরণের মান সেম, আর ব্যাগের মান সেম। কারণ কি? কারণ হচ্ছে তুমি এ থেকে বিতে গেলা, এইখানে ধরো তুমি গেছো 40 মিটার। আমি যদি বলি তুমি কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছো, 40 মিটার। আমি যদি বলি ভাই তুমি কি পরিমাণ সরণ হয়েছে, আরে তোমার আদি অবস্থানে এ বিন্দুতে, শেষ অবস্থান ধরো বি বিন্দুতে, আলটিমেটলি তোমার 40 মিটারই সরণ হয়েছে। তাহলে একেবারে সরল রেখা বরাবর বা নির্দিষ্ট দিকে দ্রুতির মান যা, সরণের মান তাই।
নির্দিষ্ট দিকে দ্রুতির মান যা স্মরণের মান তাই। কিন্তু তুমি যদি এই পথে যাও, দ্রুতির মান যা স্মরণের মান তা না, নির্দিষ্ট দিকে দ্রুতির মান যা ব্যাগের মান তাই, এক্সট্রিমলি সরি, আগের কথা ছিল নির্দিষ্ট দিকে দ্রুতির মান যা ব্যাগের মান ঠিক তাই। আর যদি সেটা এই নির্দিষ্ট দিকে না হয়, তাহলে দ্রুতির মান আর ব্যাগের মান সেম না। কারণ নির্দিষ্ট দিকে না হলে দূরত্ব আর স্মরণ তো সেম আসে না, সময় তো একই নিচ্ছে, এই জন্য সেটা ভিন্ন মান হয়। আমরা অবশ্যই অঙ্ক করার ক্ষেত্রে সবসময় নির্দিষ্ট দিকে বা সরল রৈখিক পথেই করি। এই জন্য আমরা যখনই ট্রাম ব্যবহার করি আসলেও ওই যে স্মরণ টরণ এত না বললেও, দূরত্ব বললেও আমরা বুঝে যাই যে এটা আসলে স্মরণের সমান। আমাদের আসলে ব্যাগ বললে এটা স্পেসিফিক মাথায় থাকা লাগে না যে এটা আসলে দ্রুতির সমান, বা দ্রুতি বললে ব্যাগের সমান, এটা আসলে আলাদাভাবে বলা লাগে না। দেখবো ওই সবসময় একই জিনিস ওই একই রকমভাবে সমীকরণ ব্যবহার করেছে, কারণ ডাটাগুলো থেকে নির্দিষ্ট দিকের ক্ষেত্রে। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এখন তুমি যদি আসো যে অসম ব্যাগ কি, আচ্ছা তাহলে আমরা ব্যাগের ক্ষেত্রে কি দেখলাম, ব্যাগ হচ্ছে প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে আমার ব্যাগ। প্রতি 1 সেকেন্ডে সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, সেটাই হচ্ছে কি আমার ব্যাগ, এটা আমরা দেখলাম। এখন কথা হচ্ছে যে সে যদি প্রতি 1 সেকেন্ডে 10 মিটার যায়, তাহলে তো তার ব্যাগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, মানে প্রতি 1 সেকেন্ডে সে 10 মিটার করে যাচ্ছে। আর যদি এরকম হয়, আমি যখন নর্মালি হাঁটি তখন তো প্রতি 1 সেকেন্ডে বেসিক্যালি সমান সমান পথ অতিক্রম করি, সমান সমান স্মরণ হয় বা সমান সমান দূরত্ব অতিক্রম করি। ওই সময় কিন্তু আমি সমদ্রুতিতে বলো বা সমবেগে বলো হাঁটি। কিন্তু যখন আমি আমার সাইকেলের স্পিডটা মাত্র শুরু করলাম, ওই সময় কিন্তু আমার ব্যাগ বাড়াইতে থাকি। প্রথম হয়তো 1 সেকেন্ডে 1 মিটার যায়, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে 1 সেকেন্ডে 1.5 মিটার যায়, তারপরে 1 সেকেন্ডে 3 মিটার যায়, ওই 1 সেকেন্ডে 3 মিটার যায়। তাহলে ব্যাগটা বাড়তেছে, প্রতি 1 সেকেন্ডে সমান পথ আমি অতিক্রম করতেছি না, এক এক সময় এক এক পরিমাণ পথ অতিক্রম করতেছি, তখন সেই ব্যাগকে বলবো অসম ব্যাগ। আর সবসময় যদি 1 সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম করি, তখন সেই ব্যাগটা বলবো আমরা সমব্যাগ। তাহলে আমরা ব্যাগ পর্যন্তই আজকে থামতেছি। আমাদের গতির বেসিক লেকচার 120 দিন যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে ইনশাল্লাহ বেসিক থেকে শুরু করে গাণিতিক সমস্যা এবং এমসিকিউ প্রত্যেকটাই আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যেন তোমাদের পাশে থাকতে পারি। তোমাদের কাজ হচ্ছে ক্লাসটা নিয়মিত করা, সেটা অবশ্যই যদি তুমি প্রোডাক্টিভ মনে করো। যদি আমার কথা প্রোডাক্টিভ মনে না করো, তুমি যদি বুঝতে না পারো, অবশ্যই তোমার টাইম ওয়েস্ট করা দরকার নেই। যদি বুঝতে পারো তাহলে ক্লাসগুলো নিয়মিত করো, হ্যান্ড নোট করো, আমার কাছে সাবমিট করো, আমি আমার দায়িত্ব পালন করে যাব। নেক্সট ক্লাস এরপর থেকে ইনশাল্লাহ শুরু হবে। আমরা অসম ব্যাগ পর্যন্ত ক্লাস করেছি। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।